দরজা খুলতেই আরাফের মুখে ঈষৎ হাসি দেখে আরিশের বুঝতে অসুবিধে হলো না যে ওনার জ্ঞান ফিরেছে। আরিশ কিছু বলার আগেই আরাফ বলল, আম্মুর জ্ঞান ফিরেছে। আরাফের খুশিতে আরিশের মুখেও হাসি ফুটে উঠল। আরিশ আরুকে নিয়ে ভেতরে গেল। আরাফের মা আতশোয়া হয়ে বসে আছেন আর ক্লান্তিমাখা দৃষ্টিতে চেয়ে আছেন। তা দেখে আরু ওনার কাছে গিয়ে ওনার হাতে হাত রেখে বলল, এখন কেমন লাগছে আন্টি? উনি উত্তর দিতে গেলেই আরিশ বলল, আন্টি আপনার কথা বলার দরকার নেই, আপনি রেস্ট করুন। আরাফ, আন্টিকে বেশি কথা বলতে দিবি না। আরাফের মায়ের চোখের কোণ বেয়ে জল গড়ালো। উনি ভাঙা কণ্ঠে বললেন। ওনাকে পুরো কথা বলতে না দিয়ে আরিশ বলল, একদম না, কোনো ধন্যবাদ না। আপনি আমার মায়ের মতো, আর আপনার কথা বলা একদম বারণ। আপনার ভালোবাসা নেব পরে, আগে আপনি সুস্থ হন। উনি মৃদু হাসলেন, যে হাসিতে তৃপ্তি আছে। আরাফ, তুই আন্টির সাথে থাক, আমি আর আরু পাখি আসছি। আরু গিয়ে আরিশের পাশে দাঁড়ালো। আরাফ বলল, চল বাইরে গিয়ে কথা বলি। আর রূপ বাইরে আছে, ও রুমে আসুক। চল। আরিশ, আরু আর আরাফ বাইরে গেল। আরিশ আর আরু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে, আর আরু চুপচাপ শুনছে। সেদিনের জন্য আরাফকে সরি বলবে কি ভাবছে আরু। আরিশের দিকে তাকিয়ে ভাবল যে না থাক, ও আর কিছু বলবে না। পরে আরিশ যদি ওর বকা দেয় তাই। কথা শেষ হতেই আরিশ বলে উঠল, আরাফ, আমি আন্টির সাথে 1 মিনিট কথা বলে আসি। আরিশ কেবিনে ঢুকলো। আরাফ আরুর সামনে দাঁড়িয়ে রয়েছে। আর সুযোগ পেল বলার, কিন্তু আমতা আমতা করে বলল, ভাইয়া সেদিনের জন্য সরি। আসলে সেদিন আপনাকে যা তা বলে দিয়েছিলাম। আসলে মিস্টার অভদ্র মানে আপনার বন্ধু তো আমাকে আগে জানায়নি যে তিনি আর আপনি ফ্রেন্ড, তাই আর কি। কথাটা বলে আরও মাথা নিচু করে নিল। আরাফও লজ্জা পেয়ে বলল, আরে ভাবি, সরি বলছো কেন? সেই দিন যা হয়েছিল কনফিডেন্সে, ইট ইজ ওকে। আরও মুচকি হেসে তাকালো। আরাফ প্রশ্ন করল, সানার পায়ে ব্যথা কমেছে? আরও উত্তর দিল, না, কমেনি। তখন একজন নার্স সেখানে দিয়ে যেতে গিয়ে আরাফ আর আরুকে একসাথে দেখে বলল, স্যার, আপনি এনগেজটা বলেননি তো? আরিশ কেবিন থেকে বেরোতে বেরোতে নার্সের বলা কথাটা কানে গেল। আরু আর আরাফ দরজা খোলার আওয়াজ পেয়ে আরিশের দিকে তাকালো। আরু ভড়কে গেল। আরাফ থতমত খেয়ে নার্সকে বলল, সরি, আপনি ভুল ভাবছেন। উনি তো আমার ভাবি হয়, উনি তো ডক্টর আরিসের স্ত্রী। কথাটা শুনে নার্সও বোধহয় লজ্জা পেয়ে গেলেন। উনি ঝটপট সরি বলে সেখান থেকে কেটে পড়লেন। আরাফ আরিশের মুখের দিকে তাকালো। আরিশ আরুর দিকে থমথমে চোখে তাকিয়ে আছে। আরও যে মনে মনে হাজারো কল্পনা জল্পনা করছে তা আরাফও বুঝতে পেরেছে। আসলে আরুকে দেখে কোনোভাবেই বোঝা যায় না যে ও বিবাহিত, তাই এমন প্রশ্ন স্বাভাবিক। আরিশ আরাফের কাঁধে হাত রেখে বলল, আমি আসছি একটু পর। আরও আরাফকে আল্লাহ হাফেজ বলে আরিশের সাথে বেরিয়ে গেল। হসপিটাল থেকে বেরিয়ে আরও চুপচাপ গাড়িতে উঠে গেল, কারণ ও জানে যে আরিশ ওকে বাসায় দিয়ে আসবে। আরিশ ড্রাইভিং সিটে বসলো। স্বাভাবিকভাবেই বলল, তোমাকে দেখছি আবার বিয়ে করে এটার একটা পার্মানেন্ট সলিউশন বার করতে হবে, কিন্তু তার আগে আরও একটা জিনিস করতে হবে। আরও ভয় আর অবাক হয়ে বলল, কি? আরিশ কিছু না বলে ড্রাইভ শুরু করলো আর বলল, যখন হবে দেখতেই পাবে। আরও গাড়ির মধ্যে আধস্বরে ফিসফিসিয়ে পড়ল, কোথায় যাচ্ছি আমরা? আর এটা তো আমার শ্বশুর বাসার রাস্তাও না, বাবার বাড়িরও রাস্তা না। আপনি কি শুনশান কোনো রাস্তায় আমাকে রেখে আসার প্ল্যান করেছেন নাকি বলুন তো? আরুর এমন বেহুদা কথা শুনে আরিস ধমক দিয়ে পড়ল, 1 সেকেন্ডও কি চুপ করে থাকা যায় না? আর বললেও এত লজিকলেস কথাবার্তা বলো কেন? আরু আর কথা বাড়ালো না, চুপচাপ হয়ে গেল। আরিশ গাড়িটা নিয়ে একটা গোল্ড শপের সামনে দাঁড়াতেই আরু ভ্রু কুঁচকে তাকালো। আচমকা বলে উঠল,
প্লিজ আমাকে জোর করে নাকফুল পরাবেন না, তাহলে আমি কিন্তু বেসুরা কণ্ঠে কান্না করে পুরো শহর তোলপাড় করে দিব। আরিশ গাড়ি থেকে নামতে নামতে বলল, নাকের ছিদ্র তো বোধহয় তোমার জ্বালায় আর লজ্জায় বন্ধ হয়ে গেছে। মনে হয় না যে ওই নাকে আর নাকফুল ঢুকবে। হোয়াট এভার, আসো আর নো বক বক। আরিশ আরুর হাত ধরে নিয়ে গেল দোকানে। আরু দোকানে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছে আর চারিদিকে দেখছে, তবে চুপচাপই আছে। আরিশ পেন্টেন্টের কালেকশনের সামনে গিয়ে দাঁড়ালো আর সামনে থাকা লোকটাকে বলল, ভাইয়া এখানে কি অর্ডার দেওয়া যাবে? মানে আমি একটা অর্ডার দিয়ে বানাতে চাইছিলাম আর কি। দোকানদার বলে উঠলেন, হার্ট শেপের মধ্যে নাম লিখে দিতে হবে একটা, আরিশ প্লাস আরু নাম হবে। আরু আরিশের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল, কিন্তু কিছু বলছে না। তবে নিজে ভেবে ভেবেও কুল কিনারা পাচ্ছে না আরু। দোকানে অর্ডার দিয়ে ওরা দুজন বেরিয়ে আসতেই আরু আরিশের হাত থেকে হাত ছাড়িয়ে দুহাত কোমরে রেখে জহুরির নজরে তাকিয়ে বলল, ওটা কিসের জন্য বানালেন? তোমার জন্য বানালাম, আর ওটা সবসময় পড়ে থাকবে। আর যখনই তোমাকে দেখে কেউ ভাববে যে তুমি অবিবাহিত, তখনই একটা সুইট স্মাইল দিয়ে লকেটটা দেখাবে। তারপর দেখবে এভরিথিং ওকে, আর আমার চিন্তাটাও কম হবে। আরু রাগী স্বরে বলল, পড়বো না আমি। আরিশ হাত ধরে আরুকে গাড়িতে বসিয়ে বলল, না পড়লে খবর আছে মিস টুইটুই। এইদিকে আন্টি, আপনি কিন্তু আপনার নিজের শরীরের যত্ন নেবেন আর ঠিকঠাক খাওয়া দাওয়া করবেন, বুঝেছেন? একদম বিয়ে খালি হবেন না কিন্তু, না হলে আবার এমন হসপিটালাইজ হতে হবে। আর নেক্সট টাইম আপনাকে আর হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখি তো আপনাকে আমি কিন্তু অনেক বকা দিব। এক প্রকার অধিকার খাটিয়ে বলে উঠল সানা। তবে আরাফের মায়ের সাথে কথা বলতে বলতে এই কিছুক্ষণের মধ্যে কোথা থেকে এত অধিকার বোধ কাজ করতে শুরু করলো সানা তা জানে না। সানার এমন কড়া শাসনগুলো বেশ ভালোই উপভোগ করছেন আরাফের মা। আর চেয়ারে বসে প্রেসক্রিপশনে চোখ বোলাচ্ছে আরাফ আর মুচকি হাসছে ক্রমাগত, যা সানার চোখ এড়াচ্ছে না। আরাফের এমন কাজে সানা খানিকটা হলেও বিরক্ত, তবে তা চোখে মুখে বোঝাচ্ছে না। আরাফকে একা পেলে হয়তো বহু কথা শুনিয়ে দিত সানা। সানার এমন কথা শুনে আরাফের মা মৌন সুরে হাসলেন আর বললেন, এই তো, আমি এমন একজনকে এতদিন চাইছিলাম যে তোমাকে এমন বকবে আর ধমক দেবে। সানা বরাবরের মতোই মুখে হাসি ফুটিয়ে রাখল। উনি এবার বেশ সিরিয়াসভাবে বলে উঠলেন, একটা অন্যায় আবদার করবো, রাখবি মা? ওনার এমন কথা শুনে সানার মুখের হাসিটা ক্রমশ ছোট হয়ে এলো। হয়তো উনি কোনো এক গুরুতর দায়িত্ব সানার ঘাড়ে তুলে দেবেন, আর সেই ভয়েই জর্জরিত হলো সানা। আর ঠিক তেমনই হলো। আরাফের মা বলে উঠলেন, আমার ছেলেটার ছন্নছাড়া জীবনের একটা বটগাছ হবি মা, যে ওকে একটা বন্ধনে সারা জীবন আটকে রাখবে। ওনার এমন কথাতে সানা অপ্রস্তুত না হয়ে পারল না। আরাফের দিকে তাকাবে না। আজ যাই হোক, আরাফ হয়তো কিছুটা হলেও আন্দাজ করেছিল যে তার মা এমন কিছু একটা বলবে। আরাফ সানার মুখের দিকে তাকালো। মেয়েটার মুখটাতে কোনো প্রতিক্রিয়া নেই, মনে হচ্ছে বারবার সেখান থেকে পালিয়ে যেতে চায়। আরাফের মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সানা বলল, আন্টি, বেশ অনেকক্ষণ হলো এসেছি, আম্মু চিন্তা করবে হয়তো, আজ আসি, নিজের খেয়াল রেখো। কথাটা বলে সানা বেরিয়ে গেল। সানা বেরিয়ে যেতেই আরাফের মা আরাফকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ রে, মেয়েটা রাগ করেছে নাকি? আরাফ ওর মাকে আর কোনো রকম অস্বস্তির মধ্যে ফেলতে চায় না, তাই বলল, রাগ করবে কেন? হয়তো লজ্জা পেয়েছে। তুমি একটু থাকো, আমি ওর সাথে কথা বলে আসি। কথাটা বলে আরাফও বেরিয়ে গেল। আরাফ দৌড়লো না বা বেশি জোরে হাঁটলও না, কারণ ও জানে যে সানা পায়ে আঘাত পেয়েছে, তাই চাইলেও দৌড়ে যেতে পারবে না। কিছু দূর যেতেই দেখলো সানা দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে আর এক হাতে পা ধরে
ব্যথায় কাতরাচ্ছে। হয়তো দৌড়ে যেতে গিয়ে পায়ে আঘাত পেয়েছে। আরাফ এবার দৌড়ে দ্রুত সানার কাছে গেল আর ধমকের সুরে বলল, পায়ের অবস্থা এমন জেনেও দৌড়ানো খুব দরকার ছিল। আমি কি বাঘ নাকি না ভালুক যে খেয়ে ফেলবো? সানা আরাফের দিকে রাগি চোখে তাকালো। বেশ, তবে আরাফ তার তোয়াক্কা না করে সানার হাতটা ধরে চেয়ারে বসাতে গেলেই সানা হাতটা ঝাঁকি মেরে ফেলে দিয়ে কিছু বলতে গেলেই আরাফ বলল, তোমার ভাইয়া কি যেন একটা বেশ বলে না, ওই যে নো মোরস ওয়ার্ড। আমাকেও বলতো তোমার ভাইয়া। আজ আমি তোমাকে বলছি নো মোর ওয়ার্ডস, চুপ থাকো। কথাটা বলে সানাকে কোলে তুলে নিয়ে চেয়ারে বসিয়ে আরাফ বলল, কোথাও যাবে না আমি যতক্ষণ না আসবো। আরাফ চলে গেল। সানার বিরক্তির মাত্রা বাড়ল। তবে আরাফের প্রতি সানার এই বিরক্তির কারণ উত্তর হিসেবে সানা কোনো উত্তর পায়নি। হয়তো সেদিনও পড়ে গিয়েছিল আর আরাফ তা নিয়ে হেসেছিল, তাই সানার মন চাইছে উঠে পালাতে, কিন্তু পায়ে যা নতুন করে ব্যথা হলো তাতে বেশি দূর পালিয়েও লাভ হবে না, বরং আরাফের হাতে ধরা খেলে বিপদ আসন্ন। তাই অযথা চুপটি করে বসে রইল। কিছুক্ষণ পর দেখল আরাফ একটা স্প্রে হাতে এগিয়ে আসছে। সানা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সানার পাটা যত্ন করে ধরে আরাফ স্প্রে দিয়ে দিল। সানা চোখটা খিচে বন্ধ করে নিল। পাটা কনকন করছে। আরাফ সানার দিকে এক পলক তাকিয়ে নিয়ে বলল, পায়ের ঠিকমতো যত্ন নিবে। ডক্টর হয়ে নিজের পা ভেঙে বসে আছে। হ্যাঁ। সানা চোখ বন্ধ করেই ধমকের সুরে বলল, তা ডক্টরদের কি পা ভাঙা বারণ? আরাফ চোখ টিপ মেরে বলল, এত পা ভাঙার শখ আছে তোমার? জানতাম না তো। সমস্যা নেই, বিয়ের পর পা ভেঙে দায়িত্বটা তো আমিই নেব। আরাফের কথা শুনে সানা আরাফকে হাত দিয়ে আলতো ধাক্কা মেরে বলল, বিএমআই ফুট। আরাফ মজা করে বলল, হ্যাঁ বিয়েও। তারপর আর কি, পাও তোমার। আরাফ পাটা আবার ব্যান্ডেজ করে বলল, গাড়ি অবধি আমি দিয়ে আসবো, আর কোনো কথা না। সানা আর কৌতূহল চেপে না রেখে বলল, আমার ভাইয়াকে আপনি আগে থেকে চিনতেন? আরাফ মুচকি হেসে বলল, ও আমার ফ্রেন্ড অনেক আগে থেকেই। সানা বিরক্ত হয়ে বলল, ধুর, আপনাকে যেন আমার বাসার আশেপাশে না দেখি, দেখলে ঠ্যাং খোঁড়া করে দেব। আরাফ মজা করে বলল, যে নিজে খুঁড়িয়ে হাঁটছে সে কি আমাকে ধমক দিচ্ছে? সানা অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল। মানুষটার সাথে কিভাবে একটা সহজ সম্পর্কে আসবে ও, যেখানে ও নিজেই কঠিন হয়ে আছে। এইদিকে আম্মু আজ রাতে ওই বাসায় যেতে বলেছে আমাকে। আমার কিন্তু রেডি, আর শাশুড়ি আম্মু পারমিশন দিয়েছে। তাই আপনি না করলে শ্বশুর বাবার কাছে নালিশ দেব আমি। এক নাগারে কথাগুলো বলে ক্ষান্ত হলো আরু। আরিশ হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখ, গুনে গুনে বিকেল 4:35। এখন শীতের সময়, আর 5টা বাজতে না বাজতেই সন্ধে হয়ে যায়। আরিশ জিজ্ঞাসু সুরে প্রশ্ন করলো, মামি কিসের জন্য তোমাকে যেতে বলেছে শুনি আগে। আম্মু আজকে অনেক কিছু রান্না করেছে, তাই আমাকে ডেকেছে। শুধু আমাকে। শুধু আমাকে কথাটা স্বাভাবিকের তুলনায় মাত্রাতিরিক্ত টেনে বলার দরুন আরিশ বলে উঠল, আমাকে বলেনি, তোমাকে একা বলেছে? আমি না তাদের একমাত্র মেয়ের একমাত্র জামাই? আরও রিল্যাক্স একটা ভাব নিয়ে বলল, না, আম্মু তো বলেছে আপনাকে যেন না নিয়ে যাই। কথাটা শোনা মাত্রই আরিশ দ্রুত আরুর দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান ধরে বলল, খবিস শাশুড়ি আম্মু। আরু রাগী কণ্ঠে বলল, খবরদার, আমার আম্মুকে একদম বাজে কথা বলবেন না। আপনি খবিশ আর মিস্টার অভদ্র। আমার আম্মু তো আপনাকে দাওয়াত দিয়েছে, আমি আপনাকে মিথ্যে বলেছি, আর আপনি আমার আম্মুকে খবিশ বলছেন? আরু এক নাগারে ফরফর করে সব বলতে শুরু করলেই আরিশ একটা ডেভিল লুক দিল আরুকে। বাঁকা হেসে বলল,
এটা হলো সত্যি বার করার নিনজা টেকনিক, বুঝলে? এবার পানিশমেন্ট হিসেবে কি নেবে? ইটস ইওর চয়েস।